যে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানির বিনিময়ে একটা স্বপ্ন ছিল রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা, সেই জায়গা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়া, এটা রাষ্ট্রের সাথে চূড়ান্ত রকমের বিশ্বাসঘাতকতা বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনা যে লেভেলে নিয়ে গেছিল গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে, সেটা একটা শিল্পের পর্যায়ে। যে সংগ্রাম হয়েছে, এই জুলাই অভ্যুত্থান হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সেই আগের মতোই ফিরে যাবে বলে আপনি মনে করেন? আমাদের এই তরুণেরা যে ভয়ের বৃত্তটা ভাঙতে সক্ষম হয়েছেন, তারা প্রমাণ করেছেন যত নিষ্ঠুর স্বৈরশাসক হোক, যত শক্তিশালী হোক, তার পতন ঘটানো যায়। সুতরাং গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে, জাতীয় স্বপ্ন, জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলনের বাইরে গিয়ে, বিপ্লবের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে পুরানো বন্দোবস্তে বাংলাদেশকে চালানোর চেষ্টা করাটা নিছক একটা বোকামি। সে শুধুমাত্র ইসরায়েল নামক একটা বিস্ফোরকে রক্ষার জন্য, যারা মানুষ হত্যা এবং প্যালেস্টাইনিদেরকে, তাদের উপরে যে অমানবিক মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে, সেটার থেকে দৃষ্টিটাকে ভিন্ন খাতে ঘোরানোর জন্য। পৃথিবীর যত নিষিদ্ধ কাজ আছে, যত নিষ্ঠুরতম বর্বরতা আছে, সেগুলো ইসরায়েল করছে। ইরান এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইরান বুঝতে পেরেছে যে দুনিয়ায় টিকে থাকতে হলে, জাতীয় সার্বভৌমত্ব টিকে রাখতে হলে তাদের সামরিক সক্ষমতা দরকার, জাতীয় ঐক্য দরকার। সেই জায়গা তারা এগিয়ে গিয়েছে এবং সে কারণে ক্ষুদ্র শক্তি হওয়ার পরে, আমেরিকার তুলনায় ক্ষুদ্র শক্তি হওয়ার পরেও তারা যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা আধুনিক দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন এবং এটাকে অবশ্যই স্যালুট করা উচিত। কারণ তারা তাদের মাতৃভূমিকে কীভাবে রক্ষা করতে হয় সেটা তারা দেখিয়েছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত পডকাস্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, ইতিহাসের চাকা যখন ঘোরে, তখন কিছু মানুষ সেই চাকার সামনে দাঁড়িয়ে পরিবর্তনের সাক্ষী হন। আবার কেউ কেউ সেই পরিবর্তনের আইনি ও নৈতিক ভিত্তি তৈরি করেন। 2024-এর জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে আমাদের উপহার দিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু রাজপথের সেই বিপ্লবকে যখন এজলাসের কাঠগড়ায় আইনি রূপ দেওয়ার প্রয়োজন পড়ল, তখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন একজন মানুষ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। কেমন আছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে সমসাময়িক বাংলাদেশের পরিস্থিতি এবং আপনি যখন উত্তাল সময় দায়িত্ব নিয়েছিলেন, সে সময়কার কিছু গল্প আপনার কাছ থেকে শুনবো। আমরা শুরু করতে চাই বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা হলো, সেই সময়কার সেই সময়টাকে আপনি আ গণহত্যা হিসাবে যখন আপনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময়কার চ্যালেঞ্জটা বা সেই সময়কার গল্পটা আপনার কাছে শুরুতে একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে জুলাই আগস্ট 2024-এ যে ব্যাপক হারে গণহত্যা হয়েছিল, যেটা আমরা বাংলায় গণহত্যা বলি, আন্তর্জাতিক আইনে এটাকে ম্যাস কিলিং বা যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত। এটা আন্তর্জাতিক আইনে জেনোসাইড বলতে যেটা বোঝায় সেটা, এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। বাংলায় অবশ্য আমরা দুটোকেই গণহত্যা বলে থাকি, কারণ বিপুল সংখ্যক মানুষকে সে সময় হত্যা করা হয়েছে। এটাকে আমাদের প্রমাণ করার প্রয়োজন ছিল যে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই জাতীয় অপরাধগুলো যখন সংগঠিত হয়, আন্তর্জাতিক আইনে বলা হয়েছে সেই অপরাধগুলো যখন কোনো সিভিলিয়ান পপুলেশন বা সাধারণ মানুষের বিরুদ্ধে সংগঠিত হয় একটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক অ্যাটাকের অংশ হিসাবে, তখন এটাকে মানবতা বিরোধী অপরাধ বলে। জুলাই এবং অগাস্ট 2024-এ বাংলাদেশে সেই সময়ের শাসক গোষ্ঠী, স্বৈরাচারী শাসক গোষ্ঠী, ছাত্র জনতাকে দমন করার জন্য যেভাবে নির্বিচারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে, রাষ্ট্রের কামান, আপনি ট্যাঙ্ক, ড্রোন, হেলিকপ্টার, সামরিক বাহিনী, বিভিন্ন বাহিনীর এবং সব ধরনের মারণাস্ত্র ব্যবহার করে এই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল এবং এটা ছিল ম্যাসিভ স্কেলে। গোটা বাংলাদেশ জুড়ে এটা হয়েছিল। এইটা প্রমাণ করার জন্য আমাদের খুব বেশি কাঠখড় পোয়াতে হয়নি। কারণ হচ্ছে যে আমরা এটা দেখাতে পেরেছিলাম শেখ হাসিনার নির্দেশ এখানে আছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখানে আছে ছাত্রদেরকে হত্যা করার ব্যাপারে, এবং সেখানে যে রাষ্ট্রযন্ত্র পুরোপুরিভাবে ইনভলভ ছিল সিভিলিয়ান পপুলেশন হত্যা করার ব্যাপারে, সেগুলো আমরা প্রমাণ করতে পেরেছি। যদিও এটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং সেই প্রমাণগুলোর মধ্য দিয়ে আমরা দেখিয়েছি একটা সিভিলিয়ান পপুলেশনকে দমন করার জন্য
ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এই আঘাতগুলো করা হয়েছিল, আক্রমণগুলো করা হয়েছিল, যার ফলে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল। এটা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হই। যদিও এই জিনিসটাকে বিভিন্নভাবে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে, নানান কথা বলার চেষ্টা করেছে যে এটা যুদ্ধ অপরাধ না, ইত্যাদি ইত্যাদি। এই যুক্তিগুলো হাস্যকর, কারণ মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য, গণহত্যা হওয়ার জন্য কোনো যুদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এখানে যদি একটা সিভিলিয়ান গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে এবং তাদের উপরে আক্রমণ করার জন্য যদি সমস্ত শক্তিকে ব্যবহার করা হয় ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক, তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হবে। আপনি যখন আসলে দায়িত্ব গ্রহণ করেছিলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের শাসন ছিল, বলা চলে ভেঙে পড়া একটা বিচার ব্যবস্থা। সেই সময় আপনি আসলে এই যে বিচার বিভাগীয় আ ও কাঠামোর যে পুনর্গঠন করার জন্য যে দায়িত্বটা নিলেন, সেই সময়টা আসলে এটা কেমন চ্যালেঞ্জ ছিল আপনার কাছে? অসম্ভব চ্যালেঞ্জিং ছিল, কারণ সবাই আমরা জানি যে বাংলাদেশে সেই সময় জুলাই আগস্টের পরে বাংলাদেশে পুরো প্রশাসন যন্ত্র ভেঙে পড়েছিল। সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ প্রশাসন, পুলিশের সবাই পালিয়ে গিয়েছিল। একটা থানাও ওপেন ছিল না সেই সময়। এবং এই যে মানবতা বিরোধী অপরাধ, ছাত্রদেরকে যে ব্যাপক হারে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রধান দায়ী আসামি ছিল কিন্তু পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী। ফলে এই পুলিশ বাহিনীকে ধরা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এবং আপনারা জানেন যে বিচার প্রক্রিয়ার সাথে পুলিশ ব্যবস্থা ওতপ্রোতভাবে কত বড় জড়িত? সুতরাং পুলিশকে আমি গ্রেপ্তার করছি, আবার পুলিশ বাহিনীকে দিয়েই সেই গ্রেপ্তারটা করাতে হচ্ছে। এটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। বিচার ব্যবস্থার মধ্যে আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই সময়ের বিচারক যারা ছিলেন তারা কিন্তু পালিয়ে গিয়েছিলেন। প্রসিকিউশনে যারা ছিলেন তারা পালিয়ে গিয়েছেন। ইনভেস্টিগেশন এজেন্সিতে যারা ছিলেন তারা ছিলেন না। পুরো একটা ধ্বংসপ্রাপ্ত, পরিত্যক্ত শ্মশানের মতো একটা পরিবেশে কিন্তু আমরা সেই সময় দায়িত্ব গ্রহণ করি। আমাদেরকে ১ম এ যেটা করতে হয়েছে যে আমাদের প্রসিকিউশন টিমকে সাজাতে হয়েছে নতুন করে। তারপরে তদন্ত সংস্থাকে সাজাতে হয়েছে। ট্রাইব্যুনালে বিচারককে খুঁজে বের করতে হয়েছে সৎ, দক্ষ, নিরপেক্ষ এবং এই ধরনের বিচার করার জন্য সাহস আছে, যাদের সেই ধরনের জ্ঞান আছে। সেই ধরনের একটা বিচারক প্যানেলকে খুঁজে বের করা। এই সবগুলো কাজই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হয়েছে। এই কাজগুলো আমরা করেছি এবং এটা নিঃসন্দেহে কঠিন কাজ ছিল। তবে পুলিশ বাহিনীকে তাদের মনোবল ফিরিয়ে আনা, পুলিশ বাহিনীকে ব্যবহার উপযোগী করা, এটা ছিল সবচাইতে বেশি চ্যালেঞ্জিং। সেটা করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের আ দায়িত্বশীল ব্যক্তি যারা মন্ত্রী, উপদেষ্টা, সচিব পর্যায়ের লোকদেরকে নিয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের লোকদেরকে যাতে রাষ্ট্রের প্রয়োজনে তারা আবার কাজে ফিরে আসেন, সেটার জন্য ৮ টি বিভাগীয় শহরে আমরা ৮ টি কনফারেন্স করি। সেখানে পুলিশ বাহিনীকে আমরা তাদেরকে চাঙ্গা করার জন্য কাজ করি এবং সেখানে আমরা বলেছি যে যারা অপরাধ করেছে শুধুমাত্র তাদেরকেই ধরা হবে, গণহারে কাউকে ভিক্টিমাইজ করা হবে না। সুতরাং পুলিশ বাহিনীর উচিত হবে রাষ্ট্রের এই বিশেষ সময়ে তারা যেন রাষ্ট্রকে রক্ষার জন্য এগিয়ে আসেন, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু আস্তে, আস্তে পুলিশ বাহিনী আবার কাজে ব্যাক করে এবং তারা আমাদেরকে সহযোগিতা করতে শুরু করে। এই পুরো প্রক্রিয়াটা ছিল একটা, বলতে পারেন যে যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রে যেরকম সবকিছু নতুন করে শুরু পুনর্গঠন করার যে ব্যাপারটা। আমরা জুলাই আগস্টের পরে বাংলাদেশকে তেমন একটা অবস্থায় পেয়েছিলাম, শুধু বিল্ডিংগুলো দাঁড়িয়ে ছিল। কিন্তু ভেতরের সমস্ত যে স্ট্রাকচার, আপনার প্রশাসনিক স্ট্রাকচার, আইনগত স্ট্রাকচার, এগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। আ এই মুহূর্তে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। সেটা হলো জুলাই সনদ ২০২৫। এই জুলাই সনদ ২০২৫ কে আসলে আপনি কিভাবে দেখছেন? যদি বলি যে এটি কি বিপ্লবের কোনো রক্ষা কবচ নাকি রাজনীতির নতুন একটা মেরুকরণ? কারণ আমরা দেখেছি যে এই জুলাই সনদ নিয়ে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়েছে। একটু আপনার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানতে চাই। জুলাইয়ের অসামান্য যে বিপ্লব, এই বিপ্লবের পরে খুবই স্বাভাবিক ছিল যে পুরো রাষ্ট্র কাঠামোর খোল নলচে বদলে ফেলার, নতুন করে এই রাষ্ট্র ব্যবস্থাকে সামনে কিভাবে চলবে সেটার একটা সমন্বিত পরিকল্পনা প্রণয়ন। জুলাই সনদ ছিল সেরকম একটা বিষয়। যদিও সেই জুলাই সনদের অনেক কিছুর সাথেই আমাদেরকে আপোস করতে হয়েছিল, কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের মতানৈক্য। তা সত্ত্বেও সকল রাজনৈতিক দল মিলে যে জুলাই সনদটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বিপ্লবোত্তর পরিবেশে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তার একটা সংক্ষিপ্ত রূপরেখা, এবং সেটাকে ভিত্তি করে সাংবিধানিক যে সংস্কারের কথা ছিল, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে কথাগুলো ছিল, সেগুলো কিন্তু সেখানে দেয়া হয়েছিল, রাখা হয়েছিল। কিন্তু আজকে বর্তমান ক্ষমতাসীন দল যারা নির্বাচিত হয়ে এসছেন এই জুলাই সনদের অধীনে অনুষ্ঠিত একটা নির্বাচনে, যেখানে গণভোটে জুলাই সনদ সহ অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ অনেকগুলো বিষয় ছিল। বাংলাদেশের মানুষ গণভোটের রায়ে এটাকে বৈধতা দিয়েছে, এবং আমাদের সংবিধানে যেভাবেই বলুন না কেন সবকিছুর আইনের বা সংবিধানের সকল ক্ষমতার উৎস
জনগণকে বলা হয়েছে এবং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সবচেয়ে বড় আইন। সেখানে ৭৩% মানুষ ভোট দিয়ে, যে গণভোট দিয়ে যে সমস্ত বিষয়কে অ্যালাউ করে দিল, পাস করে দিল, সেই জুলাই সনদ থেকে পিছু হটা, ছলে বলে কৌশলে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে না চাওয়া এবং সেটার থেকে রাষ্ট্র যে এত বড় একটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে একটা রক্তাক্ত অধ্যায় পার হয়ে যে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানির বিনিময়ে একটা স্বপ্ন ছিল রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা, সেই জায়গা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়া, এটা রাষ্ট্রের সাথে চূড়ান্ত রকমের বিশ্বাসঘাতকতা বলে আমি মনে করি। শুধু শহীদদের প্রতি নয়, আন্দোলনকারীদের প্রতি শুধু নয়, এই জাতির সাথে একটা প্রতারণা এটা আমি মনে করি। কারণ এই যে ১৭ বছরের নিষ্ঠুর স্বৈরশাসন এবং তার আগে এই যে ৫৪ বছর ধরে বাংলাদেশের যে ইতিহাস, যে সংবিধান আমাদের এই সমস্যাগুলো সমাধান দিতে পারেনি, সেই জায়গায় এই তরুণেরা রক্ত দিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসছে। সেই স্বপ্নের সাথে মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বাসঘাতকতা করা এবং তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জায়গা থেকে সরে যাওয়া এবং ছলে বলে কৌশলে সরে যাওয়া, এটা খুবই দুর্ভাগ্যজনক। না, নিশ্চয়ই আপনি চমৎকার করে বলেছেন। আমার প্রশ্ন হলো যে এত শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিল। কিন্তু তারপরও এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে এত আ ছলে বলে কৌশলে যে পিছিয়ে আসা, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এবং আপনি কি মনে করেন যে এত শতাংশ মানুষের যে মতভেদকে বা তাদের রায়কে আসলে উপেক্ষা করে আ বর্তমান যারা দেশ চালাচ্ছেন তারা দীর্ঘ সময় ধরে এটা করতে পারবেন? আমি মনে করি নিঃসন্দেহে তারা ভুল করছেন। তারা এমন ক্ষমার অযোগ্য ভুল করছেন, এগুলোর খেসারত একসময় হয়তো তাদেরকে দিতে হবে। আপনি সদ্য সমাপ্ত একটা নির্বাচন গণভোটকে উপেক্ষা করছেন। ৭৩% মানুষের জনরায়কে উপেক্ষা করছেন। কেন? কোথায় আপনাদের সমস্যা? এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে কি আপনাদের সমস্যা হবে? নাকি বাংলাদেশের কোনো সমস্যা হবে? বাংলাদেশ পিছিয়ে যাবে? না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে? যে কথাগুলো এই জুলাই সনদে আনা হয়েছিল সংস্কারের প্রসঙ্গে, সবকিছুর সাথে বাংলাদেশের জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা জড়িত ছিল। এর সাথে রক্তাক্ত এক অভ্যুত্থানের ইতিহাস জড়িত। এর সাথে বাংলাদেশের মানুষের সংস্কৃতি, বিশ্বাস, কৃষ্টি, কালচার জড়িত। আমরা বাংলাদেশকে নতুন পর্যায়ে প্রবেশ করাতে চেয়েছি। যেটা গত ৫৪ বছর ধরে যে আওয়ামী অপশাসন এবং বিশেষ করে ভিনদেশী আধিপত্যবাদের আ আওতায় থেকে বাংলাদেশ যে জিনিসগুলো ফ্লারিশ করতে পারেনি, যে আকাঙ্খাগুলো, মুক্তির আকাঙ্খাগুলোকে বাস্তবে রূপ দিতে পারেনি, সেই জিনিসগুলোকে রূপ দেওয়ার জন্যই কিন্তু জুলাই সনদে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছিল, যেটার সাথে বর্তমান ক্ষমতাসীনরা একমত হয়েছিল। কিন্তু তারা বলেছেন কিছু জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু যে জিনিসগুলো নোট অফ ডিসেন্ট দেননি, সেই জায়গাগুলো তো তারা বাস্তবায়ন করছেন না। এইটা সুস্পষ্টভাবে তাদের রাজনৈতিক আত্মহত্যা বলে আমি মনে করি এবং এর মাধ্যমে শুধু তারা নিজেরা যে ক্ষতিগ্রস্ত হবেন তাই নয়, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। যে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আমরা ২য় বার স্বাধীন হলাম, সেই স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়ে গেল। বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ, হতাশা এগুলো ভর করল। যারা জীবন দিয়ে বাংলাদেশকে এই ধরনের স্বৈরশাসন থেকে মুক্ত করেছিলেন, তাদের মধ্যে হতাশা সৃষ্টি হলো যে এই জাতির জন্য বারবার রক্ত দিয়ে লাভ কি? যারাই ক্ষমতায় আসে তারা কিন্তু জাতি এই সমস্ত আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। এটা রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই। আপনি আ আ যখন দায়িত্বে ছিলেন তখন আপনার সময়ে বলা চলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ঘটনা। সাবেক স্বৈরশাসক ম শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করার যে বিষয়টি ছিল সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ঘটনা। সে সময় আসলে আপনি কি কোনো আন্তর্জাতিক চাপ কিংবা দেশীয় চাপ অনুভব করেছেন? যদি একটু খোলাসা করতেন আমাদের দর্শকদের। আ সরাসরি কোনো চাপ আমি অনুভব করিনি। কিন্তু যেটা ছিল যে চ্যালেঞ্জ সে আপনি গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে যে অপরাধটা সংগঠিত হয়েছে, সেগুলোর তথ্য প্রমাণ কালেকশন করে সেটাকে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, কমান্ড স্ট্রাকচারের আন্ডারে হয়েছে, এটার জন্য যে প্রমাণ সংগ্রহ করে এগুলো চ্যালেঞ্জিং কাজ ছিল। কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আমাদের কোনো চ্যালেঞ্জ হয়নি। কারণ খুব স্বাভাবিক ছিল যে তার অপরাধটা এতটাই সুস্পষ্ট ছিল, এটা প্রমাণ করা খুব বেশি কঠিন কাজ ছিল না। যেটা চ্যালেঞ্জিং ছিল যে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে সেই গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করার ব্যাপারে, যেহেতু যে ভিন্ন রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন এবং তাদের সাথে একটা অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি আছে বাংলাদেশে। সেই চুক্তি অনুযায়ী ভারতকে অনুরোধ জানানো হয়েছিল এই আসামিকে ফেরত দেওয়ার জন্য। ভারত সেই অনুরোধ পেয়েছেন কিন্তু তারা এটার কোনো জবাবই প্রদান করেনি। আজ পর্যন্ত দেননি। ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে। একইভাবে ভারতীয় ইনফ্লুয়েন্সের কারণে ইন্টারপোলের মাধ্যমেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা এবং পরবর্তীতে একটা ট্রায়াল প্রক্রিয়া শেষে তাকে যে শাস্তি হয়েছে, সেই শাস্তিটা কার্যকর করতে হলে আসামিকে ফিরিয়ে আনা প্রয়োজন।
সেই জায়গাতে আমাদের চ্যালেঞ্জ যে তাকে আমরা ফেরত আনতে পারিনি এখনো। কারণ এমন একটি দেশে তিনি আশ্রয় গ্রহণ করেছেন যারা আন্তর্জাতিক নরমসের প্রতি শ্রদ্ধাবোধ দেখাচ্ছেন না। তারা একজন নিষ্ঠুর স্বৈরশাসক, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত একজন আসামিকে তাদের আশ্রয়ে রেখেছেন। তাকে বাংলাদেশের একটা কম্পিটেন্ট আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পরে বা বিচারিক আদালতে তাকে সমর্পণ করছেন না। যদিও তারা বলছেন যে তারা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল একটা রাষ্ট্র। আগামী দিনগুলোতে আসলে এই প্রক্রিয়া বা এই যে বিচারের রায় হলো, সেটি কি আসলে আপনি আ এটাকে আসলে কোথায় দেখতে পাবেন বা আপনার প্রত্যাশাটা আসলে কি? যে বর্তমান সরকার তো ক্ষমতায় এসেছে ২-৩ মাস। সেক্ষেত্রে ভারতের সাথে নেগোসিয়েশন করার যে জায়গাটা, এখন তো যেহেতু নির্বাচিত একটা সরকার, আপনি কি মনে করেন সেখানে এই সরকার কতটা উদ্যোগ নিবে বা কতটা ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে হয়? ভবিষ্যৎ কি হবে আমি জানি না। তবে আমি আশা করব একজন নাগরিক হিসেবে, জুলাই বিপ্লবের একজন অংশীদার হিসেবে আমি মনে করি যে সেই সরকারের উচিত হবে এই বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া এবং যে সাজাটা হয়েছে তা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা। যদি এই একজন মানুষের সাজাও এখানে কার্যকর করা যায়, বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস কেউ দেখাবে না যে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানো, গুমের মতো অপরাধ করা, আয়নাঘর তৈরি করা, মানুষকে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ড সহ এই গত ১৭ বছরে আমরা যা কিছু দেখেছি, এগুলোর যদি অবসান ঘটাতে হয় অবশ্যই এই বিচারটাকে সম্পন্ন করতে হবে এবং এই রায়গুলোকে বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার আশা করি তারা এটা বুঝবেন। যদি সেটা তারা না করেন, এই জায়গায় যদি তারা আপোস করেন, তাহলে তার অবশ্যম্ভাবী ফল তাদেরকে যেমন বহন করতে হবে, জাতি হিসেবে আমাদের সবাইকে সেটা বহন করতে হতে পারে। আ আপনি দীর্ঘ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল সরকারের সময় আপনি কাজ করেছেন ডিফেন্স কাউন্সিল হিসেবে। সে সময় আপনি অনেক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তখন আপনি একটা কথা বলেছেন যে আপনি আ মানে প্রমাণিক অনেক দলিলপত্র উত্থাপন করার পরেও তখনকার আদালত নিজেদের মতো ইচ্ছাকৃত মানে ইচ্ছেমতো করে রায় আ প্রকাশ করেছে। সেই সময়কার অভিজ্ঞতা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। লম্বা ইতিহাস, আমরা সবসময় সেটা বলেছি যে সেই আদালতে কোনো কিছু তাদের নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ তারা করতে পারেননি। কারণ রায়গুলো বাইরে থেকে লিখে এনে তাদেরকে দিয়ে সাইন করানো হয়েছে। এবং তারা যদি নিজেরাও কোনো আদেশ দিতেন সেটাও কোনো আইনের কাঠামোতে, আইনের যুক্তিতে গ্রহণযোগ্য কোনো আদেশ ছিল না। কারণ তারা প্রত্যেকেই ছিলেন একটা রাজনৈতিক এজেন্ডার কর্মী এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তারা সেখানে গিয়েছিলেন বিচারক হিসেবে। সমস্ত ন্যায়সঙ্গত সকল আদেশকে তারা ফ্রাস্ট্রেট করে দিতেন। তারা কোনো আদেশ দিতেন না। বিশেষ করে ধরুন সেই সময় আমরা সেফ হাউস কেলেঙ্কারি বলে ৫০০ পৃষ্ঠার ডকুমেন্ট দিয়েছিলাম যে সাক্ষীদেরকে একটা জায়গায় আটকে রেখে তাদেরকে টর্চার করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। সেই ডকুমেন্ট আমরা দিয়েছিলাম। সেই বিচারটা কিন্তু তারপর বাতিল হয়নি। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে বিদেশ থেকে রায়, ডিকটেশন নিয়ে কিভাবে জামাতের লোকদেরকে, আসামিদেরকে ফাঁসি দেওয়া হবে সেই নির্দেশনা নেওয়া হতো, সেগুলো আমরা দাখিল করেছিলাম। এবং সেটা শুধু বাংলাদেশের মিডিয়া নয়, আন্তর্জাতিক মিডিয়া, ইকোনমিস্ট সহ ওয়ার্ল্ড ওয়াইড সেই যে তাদের স্কাইপের যে কেলেঙ্কারি সেটা প্রকাশিত হওয়ার পরেও সেই বিচার কিন্তু তারা বাতিল করেননি। আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষীকে অপহরণ করা হয়েছিল সুখরঞ্জন বালিকে। তাকে ইন্ডিয়ায় আটকে রাখা হয়েছে। তাকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা যায়নি বলে তাকে গ্রেপ্তার করে অপহরণ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। এই যে জলজন্ত প্রমাণগুলো ছিল, এর বাইরে সাক্ষীর যে কোয়ালিটি ছিল, আ আ ৭২ সালে জন্ম হয়েছে এমন ব্যক্তিকে বলা হয়েছে যে তিনি এসে সাক্ষী দিচ্ছেন ৭১ সালে সব ঘটনা তিনি চোখে দেখেছেন। এই জাতীয় অবান্তর, উদ্ভট সাক্ষ্য প্রমাণ দিয়ে সেই সময় বিচার প্রক্রিয়াটা চলেছে। সেগুলো তো আমাদের সবই স্মৃতিতে আছে। আমরা পরবর্তী সময়ে যখন নতুন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করি, তখন অতীতের এই যে সমস্ত বিষয়গুলো ছিল, সেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি। যাতে করে পরবর্তী সময়ে এই কাহিনীগুলোর অবতারণা না হয়, সে কারণে আইনের প্রয়োজনীয় সংশোধন, নিরপেক্ষ বিচারক নিয়োগ, নিরপেক্ষ ইনভেস্টিগেশন এজেন্সি নিয়োগ, এই কাজগুলো কিন্তু আমরা করেছি এবং বিচারকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে অর্থাৎ জাতিসংঘের অধীনে পরিচালিত যে আইসিসি তার স্ট্যান্ডার্ডে পরিচালনা করার জন্য যা করা দরকার, সেগুলো কিন্তু আমরা পরবর্তী সময়ে করেছি। আমার একটা আ জানার বিষয় আছে। অনেক মানুষই এটা জানতে চায় যে, আমরা তো ১৭ বছর স্বৈরশাসন দেখেছি। মাঝখানে অন্তর্বর্তী সরকার ছিল, এখন নতুন নির্বাচিত সরকার। আপনার কাছে কি মনে হয় যে, আ যে সংগ্রাম হয়েছে, এই জুলাই অভ্যুত্থান হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সেই আগের মতোই ফিরে যাবে বলে আপনি মনে করেন? আমি এখনো প্রত্যাশা করি যে আগের বন্দোবস্তে আমরা ফেরত যাব না। কিন্তু দৃশ্যত বর্তমানে যারা ক্ষমতাসীন, তারা আগের বন্দোবস্তর মধ্যে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাদের চেষ্টা আছে বলে দৃশ্যমান। কিন্তু বাংলাদেশের যে বিপ্লবকারী যে তরুণ প্রজন্ম, তারা এখনো মাঠে সক্রিয় আছেন। তারা নতুন রাজনৈতিক শক্তিতে আত্মপ্রকাশ করছেন। তারা প্রতিনিয়ত তাদের অভিমত প্রকাশ করছেন। সুতরাং পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়া বাংলাদেশে এই মুহূর্তে যেকোনো রাজনৈতিক দল বা শাসক গোষ্ঠীর জন্য অসম্ভব কঠিন হবে।
এবং এটা ইনফ্যাক্ট অসম্ভব হবে তাদের জন্য। বাংলাদেশে আবারও সেই পুরনো রাজনীতি চালু হবে এবং এই প্রজন্ম তাদেরকে অ্যাকসেপ্ট করে এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের এই তরুণেরা যে ভয়ের বৃত্তটা ভাঙতে সক্ষম হয়েছেন, তারা প্রমাণ করেছেন যত নিষ্ঠুর স্বৈরশাসক হোক, যত শক্তিশালী হোক, তার পতন ঘটানো যায়। সুতরাং গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে, জাতীয় স্বপ্ন, জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলনের বাইরে গিয়ে, বিপ্লবের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে পুরানো বন্দোবস্তে বাংলাদেশকে চালানোর চেষ্টা করাটা নিছক একটা বোকামি এবং এই বোকামি করে আসলে তারা কেউই টিকে থাকতে পারবেন না। আমি মনে করি যে এই সরকারের জন্য এখনো মন্তব্য করার জন্য টু আর্লি। কিন্তু তাদের কর্মকাণ্ড যতটুকু আমরা দেখছি সেটা আশাব্যঞ্জক নয়। বিপ্লবের সাথে, চেতনার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আমরা মনে হচ্ছে না। আমরা আশা করব তারা বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে রাষ্ট্রটাকে চালাবেন। যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন সেটি বাস্তবায়ন করবেন এবং যে স্বপ্ন এবং যে আকাঙ্ক্ষার জন্য আমাদের শহীদেরা জীবন দিল, তাদের সেই আকাঙ্ক্ষার সাথে তারা বেঈমানি করবেন না, এটা আমাদের প্রত্যাশা। যদি তারা সেটা করেন, তাহলে অবশ্যম্ভাবী পরিণতির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। নিশ্চয়ই ইতিহাস তো তাই আ বলে। আপনি যখন দায়িত্ব পালন করছিলেন তখন আ গুমের ঘটনাগুলোকে আপনি ট্রাইব্যুনালের আওতায় নিয়ে এসেছিলেন। সেই সময়কার অবশ্য সারা দেশের মানুষ আসলে স্তম্ভিত ছিল এই গুমের ঘটনাগুলো দেখে। তখনকার এমন কোনো ঘটনা আছে কিনা আপনি ব্যক্তিগতভাবে নিজেই ভীষণ আহত কিংবা যদি বলি স্তম্ভিত হয়েছিলেন এই গুমের ঘটনাগুলো? যদি তখনকার একটা স্মৃতি আমাদেরকে বলতেন। গুমের প্রত্যেকটি ঘটনাই হচ্ছে একটা হরর মুভির মতো এবং বিচ্ছিন্নভাবে কোনো একটি ঘটনা না, প্রত্যেকটি ঘটনাই হচ্ছে ভয়াবহ। এবং এইখানে আমরা যেটা আমাদের প্রচেষ্টা ছিল যে এই গুমের স্ট্রাকচারটাকে বের করা, যে কিভাবে গুমটা করা হতো, কারা করতো এবং কোথায় নিয়ে যেত, কি পরিণতি হতো, এই যে পুরো রুটটা, এইটাকে বের করাটা ছিল চ্যালেঞ্জিং। সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং গুম সংক্রান্ত যে জাতীয় কমিশন হয়েছিল, এই দুটো সংস্থার সমন্বিত চেষ্টার মাধ্যমে সেটাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। আমরা যেটা দেখেছি বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্পেসিফিক্যালি কয়েকজন অফিসার, জিয়াউল হাসানের নাম করা যায় এখানে, তারা সহ র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং এডিজি অফস নামে যে পোস্টগুলো আছে, তাদের নেতৃত্বেই মূলত এই গুমগুলো করা হয়েছে। যদিও এই গুমের ক্ষেত্রে কখনো পুলিশের ডিবি, এসবি, কখনো ডিজিএফআই, কখনো এনএসআই কেও পর্যন্ত ব্যবহার করা হয়েছে, কিন্তু মূল কাজটা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এইখানে তাদেরকে প্রথমে মনিটর করা, টেলিফোনে তাদেরকে মনিটর করা, সার্ভেইল্যান্সে রাখা, তারপরে সুযোগ বুঝে তাদেরকে অপহরণ করা, অপহরণের পরে তাদেরকে টর্চার সেলে নিয়ে যাওয়া, টর্চার সেলে নির্যাতন করার মাধ্যমে কাউকে হত্যা করা, হত্যা করার পরে তাকে আবার লাশগুলোকে কোথায় ডিসপোজাল করবে সেই একটা অধ্যায়। আর যাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে মিথ্যা মামলার যে প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্নের মামলা দিয়ে তাদেরকে চালান দেওয়া হয়। আবার কাউকে কখনো রাস্তাঘাটে ছেড়ে দেওয়া হয়েছে, পাগল হয়ে গেছে বা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই যে মোটামুটি এই যে প্রক্রিয়াটা, সেগুলোকে আমরা বের করতে সক্ষম হই। কোথায় তাদেরকে আটক রাখা হতো সেগুলো আমরা বের করতে সক্ষম হই। বেশ কয়েকশো গুমের বন্দিশালা, গোপন কারাগার, এগুলো আমরা আবিষ্কার করি। বিশেষ করে র্যাবের টিএফআই সেল এবং ডিজিএফআইর আন্ডারে যেটা ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটাকে আয়নাঘর বলা হয়। যেখানে ৮ বছর ধরে অনেক ৫ বছর, ৭ বছর, ৮ বছর ধরে আসামিদেরকে আটক রাখা হয়েছে। দুনিয়ার কোনো কিছু জানতে দেওয়া হয়নি। অন্ধকার, প্রকোষ্ঠ, যেগুলো সবচেয়ে আপনি স্মৃতি যদি বলেন, এই র্যাবের টিএফআই সেল যখন আমরা আবিষ্কার করি, ৩ ফিট বাই ৩ ফিট সেলগুলো যখন বের করি, সেখানে আবার বোমা পেতে রাখা হয়। সেখানে যে বন্দীরা ছিলেন তাদেরকে, তাদের সেলগুলো, সেখানে তাদের যে বর্ণনা, যে ভয়াবহ বর্ণনার, সেগুলোর বাস্তব প্রমাণ যখন আমরা আবিষ্কার করতে থাকি, প্রত্যেকটাই ছিল আপনার এগুলো দিয়ে একেকটা হলিউডের মুভি বানানো সম্ভব। তবে সবার উপরে যেটা হয়েছে, যে কাহিনীগুলো এখনো প্রকাশিত হয়নি, বাংলাদেশের যে কয়েক হাজার মানুষ গুম হয়ে গেছেন, এখনো ফিরে আসেনি। যারা হয়তো কেউ অভিযোগ করেছেন, কেউ জিডি করতে পেরেছেন, কেউ করতে পারেননি। গুম কমিশনের কাছে কেউ গিয়েছেন, অনেকে যাননি। যারা এতটাই ট্রমাটাইজড হয়েছেন যে কারো কাছে বিচার চাইতেও তারা সাহস পাননি, যদি বাকি সদস্যদেরকে এভাবে নিয়ে মেরে ফেলা হয়। কিন্তু আমরা বিশেষ কয়েকজন আসামিকে যখন গ্রেপ্তার করলাম এবং তাদের ব্যাপারে যখন তথ্য প্রমাণ পেলাম, তখন দেখা গেল যে এই একজন লোকের নেতৃত্বে অন্তত ১,০০০-এরও বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। তাদেরকে গোপন কারাগারে বন্দী রেখে প্রথমে তো তাদেরকে যেটা বলে কিডন্যাপ করা, নির্জন রাস্তায় হোক, বাসার থেকে হোক, এমন মুহূর্তের মধ্যে তাকে গাড়িতে তুলে ফেলা। সাদা পোশাকের মানুষ, যেটা বাংলাদেশে আতঙ্কের কারণ ছিল যে হঠাৎ করে একজন মানুষ রাস্তায় গেল, নাই হয়ে গেল। আদালতে হাজিরা দিতে যাচ্ছে, কোর্টের গেট থেকে তাকে সাদা পোশাকধারীর একটা গাড়িতে তুলে নিয়ে গেল, আর কখনো সে ফেরত এলো না। নারায়ণগঞ্জের ৭ খুনের ক্ষেত্রে যেটা দেখেছেন, যে তুলে নেওয়ার পরে তাদেরকে মুখে স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা, এরপরে পেট কেটে নাড়ি ভুড়ি ফেলে দেয়া,
ইটের ব্লক বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া। অধিকাংশ ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে। তো এইভাবে যেটা হয়েছে যে বন্দীদেরকে প্রথমে গাড়িতে তোলা হয়। তোলার পরে তাদেরকে হাত-পা বেঁধে, চোখ-মুখ বেঁধে তাদেরকে টর্চার করা হয়। কখনো গাড়িতে তাদের হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাদেরকে হত্যা করা হতো অথবা অজ্ঞান করা হতো। অথবা ইনজেকশন দিয়ে, অ্যানেসথেসিয়া দিয়ে তাদেরকে অজ্ঞান করা হতো। যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করা হতো। বিদ্যুৎ চালিত করে তাদেরকে শাস্তি দেয়া হতো। তারপরে সারা শহরে ঘুরিয়ে ফিরিয়ে তাদের গোপন কোনো একটা বন্দিশালায় নিয়ে বন্দী করে রাখত। ঘুরানো হতো কেন? যাতে সে বুঝতে না পারে যে আসলে কোথায় তাকে নেয়া হচ্ছে। এই গোপন বন্দিশালায় ঢুকানোর পরে কেউ কখনো বের হয়েছেন, কেউ বের হয়েছেন লাশ হয়ে। আবার কাউকে হয়তো বিশেষ দয়া দেখিয়ে তাদেরকে ছাড়া হয়েছে। কিন্তু জঙ্গি মামলা, অস্ত্র, সন্ত্রাসবাদী মামলা এগুলো দিয়ে চালান দেওয়া হয়েছে। তো যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে হয়তো কিছুদিন বন্দী রাখার পরে, টর্চার করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেরে ফেলা হবে। তাদেরকে সেখান থেকে গাড়িতে তুলে চোখ হাত-পা বেঁধে র‍্যাবের গাড়িতে তুলে কখনো কোনো নদীতে, কখনো বরিশালে, কখনো সুন্দরবনে, কখনো চট্টগ্রামে, কখনো নারায়ণগঞ্জে, শীতলক্ষ্যায়, কখনো সিলেটে। এই সমস্ত রাস্তায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় নদী, খাল-বিলের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর খাল-বিলে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হত্যা করা হয়েছে নদীগুলোতে। যে বরগুনায় বিশেষ করে আম পাথরঘাটা নামে একটা জায়গায়, তারপরে চরদুয়ানি নামে একটা জায়গায়। সেইখানে ট্রলারে করে তাদেরকে প্রথমে নদীতে, তারপরে সাগরের মোহনায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে, পেট কেটে, ভুঁড়িটা ফেলে দিয়ে, ইটের ব্লক, সিমেন্ট এগুলো বেঁধে নদী সাগরে ফেলে দেওয়া। এবং সেই কাজগুলো করার সময়ে যাতে লাশটা ভেসে না ওঠে এবং জোয়ারের সময় উজানে ভেসে না আসে, সেজন্য মোহনার কাছে গিয়ে ফেলা হতো। জোয়ার ভাটার হিসাব করা হতো। ওশানোগ্রাফি তারা জানতেন যে কতক্ষণ জোয়ার থাকবে, কতক্ষণ ভাটা থাকবে, কোথায় ফেললে লাশটা আর কখনো ভেসে উঠবে না। এই যে কাজগুলো করেছেন, এই কাজগুলোতে র‍্যাবের যে ইন্টেলিজেন্স উইং থেকে শুরু করে ঢাকার থেকে নিয়ে যাওয়া, লোকাল র‍্যাবের সহযোগিতায় যে সমস্ত অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন তারা, যে সমস্ত মাঝিদেরকে ব্যবহার করা হয়েছে এই লাশগুলো নিয়ে যাওয়ার জন্য, ট্রলার চালানোর জন্য, লাশ ডিসপোজালের জন্য, এই সমস্ত চক্র কিন্তু আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বের করে ফেলেছে এবং সেটার দায়ে চার্জশিট দাখিল হয়েছে, বিচার চলমান আছে। আমরা যেটা মনে করি যে এই বিচারটা অবশ্যই সম্পন্ন করা উচিত। এত ভয়াবহ নিষ্ঠুর যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, বিশেষ করে কয়েকজন নটোরিয়াস আসামি আছে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যিনি গুম করেছিলেন, যিনি নিজের হাতে হত্যা করেছেন, যেগুলো তথ্য পাওয়া যাচ্ছে। মূলত এইরকম একজন অফিসার আছে যে সবচাইতে বেশি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মাস্টারমাইন্ড ছিল। এই বিচারগুলো যদি সম্পন্ন করা না যায়, তাহলে বাংলাদেশে আবারও যদি গুমের সংস্কৃতি ফেরত আসে, তাহলে বাংলাদেশ এই জায়গা থেকে আর বের হতে পারবে না। সুতরাং এই পরবর্তী জেনারেশনকে মুক্তি দিতে হলে অথবা এই বাংলাদেশকে ভয়হীন একটা রাষ্ট্রে পরিণত করতে হলে অবশ্যই এই গুমের বিচার হতে হবে। এবং ক্ষমতায় এসে কেউ যদি মনে করেন যে এই গুমের বিচার আমরা করব না অথবা এই একই কালচার বহাল রেখে আমরা ক্ষমতাকে চিরস্থায়ী করব, এটা চূড়ান্ত রকমের বোকামি হবে। কারণ শেখ হাসিনা যে লেভেলে নিয়ে গেছিল গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে, সেটা একটা শিল্পের পর্যায়ে। সেটা যেহেতু ব্যর্থ হয়েছে, ভবিষ্যতে কেউ যদি এটাকে আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, তাদেরকে কিন্তু একই পরিণতির মুখোমুখি হতে হবে। সুতরাং আমরা চাইব যে এই বিচারগুলো অবশ্যই যেন সম্পন্ন করা হয় এবং দেশ এবং জাতিরকে যে এরকম একটা আতঙ্কের সমাজ উপহার যারা দিয়েছিল, তারা যেন তাদের প্রাপ্যটা বুঝে পায়। নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই আসলে এগুলো ঘৃণ্য জঘন্য রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসগুলো হওয়া। আমরাও আশা করছি আগামী দিনগুলোতে এমন কিছু হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা অন্যায়ভাবে ইরানে আগ্রাসন চালিয়েছে। এবং আমরা দেখলাম যে ইরানও পাল্টা প্রতিরোধ করেছে। এবং পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় এখন যুদ্ধবিরতি চুক্তি চলমান আছে। এই টোটাল সামগ্রিক যে সংকটটা তৈরি হয়েছে বা ইরানের প্রতিরোধ করা কিংবা আমেরিকা, ইসরায়েলের যে আগ্রাসন ইরানের প্রতি, সামগ্রিক বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা আমি বিশ্ব ব্যবস্থার একটা পতন বলে মনে করি। যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল যে চেতনার থেকে, যে বিশ্বযুদ্ধের হাত থেকে গোটা দুনিয়াকে মুক্তি দেয়া, একটা ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা চালু করা। সেটার কবর রচনা হয়েছে বারবার মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের কারণে। ইরানে যে হামলাটা করেছে, জাতিসংঘ ব্যবস্থা চালু থাকার পরে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেটা করেছে, এটা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের চার্টার, সভ্য সমাজের যেকোনো নর্মসের পরিপন্থী। কোনো কারণ ছাড়া ইরানে আক্রমণ করা হয়েছে, তার লিডারশিপকে হত্যা করা হয়েছে। নির্বিচার বোমা হামলা চালিয়ে তাদের অবকাঠামো, স্কুল, হসপিটাল, সাংস্কৃতিক ঐতিহ্যের পূর্ণ যে সমস্ত স্থাপনা, সেগুলোকে হেরিটেজ, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। প্রত্যেকটাই যুদ্ধাপরাধ।
এই জাতীয় ঘৃণ্য অপরাধ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েল নামক একটা বিস্ফোরকে রক্ষার জন্য, যারা মানুষ হত্যা এবং প্যালেস্টাইনিদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করা, তাদের দেশ থেকে উচ্ছেদ করা এবং প্রায় ১ শতাব্দী ধরে তাদের উপরে যে অমানবিক মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে, সেটার থেকে দৃষ্টিটাকে ভিন্ন খাতে ঘোরানোর জন্য। পৃথিবীর যত নিষিদ্ধ কাজ আছে, যত নিষ্ঠুরতম বর্বরতা আছে, সেগুলো ইসরায়েল করছে। ইরান এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইরান বুঝতে পেরেছে যে দুনিয়ায় টিকে থাকতে হলে, জাতীয় সার্বভৌমত্ব টিকে রাখতে হলে তাদের সামরিক সক্ষমতা দরকার, জাতীয় ঐক্য দরকার। সেই জায়গায় তারা এগিয়ে গিয়েছে এবং সে কারণে ক্ষুদ্র শক্তি হওয়ার পরে, আমেরিকার তুলনায় ক্ষুদ্র শক্তি হওয়ার পরেও তারা যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা আধুনিক দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন এবং এটাকে অবশ্যই স্যালুট করা উচিত। কারণ তারা তাদের মাতৃভূমিকে কিভাবে রক্ষা করতে হয় সেটা তারা দেখিয়েছেন। এবং কোনো আগ্রাসনের কাছে মাথা নত করতে না চাওয়া একটা জাতির এবং একটা সভ্যতার যে গর্ব করার জায়গা, সেটা তারা দেখিয়েছেন। এবং পাশাপাশি আরব বিশ্বের যে সমস্ত দেশ মার্কিনীদের কাছে তাদেরকে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তাদের জাতিসত্তা, তাদের অর্থনীতি, তাদের সামরিক শক্তি তাদের কাছে বিক্রি করে দিয়ে তারা নিজের দেশে এই সমস্ত ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়ে ওই মধ্যপ্রাচ্য সহ আশেপাশের মুসলিম দেশগুলোর জন্য বিপদ ডেকে এনেছে। নিঃসন্দেহে তারা মানব ইতিহাসের কলঙ্ক হিসাবে বিবেচিত হবেন। কারণ ইরানের উপরে হামলার জন্য বা প্যালেস্টাইনিদের উপর হামলার জন্য যখন জর্ডান, সৌদি আরবিয়া, দুবাই বা অন্যান্য যে আরব দেশ সহ যে সমস্ত দেশকে ব্যবহার করে আপনি মুসলিম ভাইদেরকে হত্যা করছেন, সেখানে প্রতিরোধ তো দূরের কথা, আপনি সেখানে তাদেরকে ঘাঁটি দিয়ে সাহায্য করছেন। এই যে মুসলমানদের আত্মঘাতী এই খেলা এবং এই সমস্ত শাসক গোষ্ঠী যারা নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য তাদের জনগণ, তাদের বিশ্বাস, তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার থেকে বাইরে গিয়ে এই যে বর্বর খেলায় মেতে উঠেছেন, এই যুদ্ধে একটা জিনিস যেটা হয়েছে যে ইরানের প্রতিরোধের কারণে এই শাসক গোষ্ঠীও বুঝতে পেরেছে যে নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের সামরিক সক্ষমতা না থাকলে আমেরিকা যে তাদেরকে বাঁচাতে আসবে না, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। ফলে আমেরিকাকে আশ্রয় দেওয়ার কারণে তারা আক্রান্ত হয়েছেন। তাদেরকে কিন্তু আমেরিকা আর রক্ষা করেনি। উল্টো বরং ইসরায়েল তাদের উপরে, তাদের তেল ক্ষেত্রের উপরে বোমা মেরে প্রমাণ করার চেষ্টা করেছে যে তোমাদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে দরকার। এই যে একটা ভুয়া নিরাপত্তার দেয়াল তৈরি করে মুসলিম বিশ্বকে ভুল পথে পরিচালিত করা, সেটারও একটা বিশ্বাসের জায়গায় কিন্তু চির ধরেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমি মনে করি একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা। একতরফাভাবে মার্কিন আধিপত্য এবং মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তাদের যে আগ্রাসী মনোভাব, সেই জায়গাতে তাদের আত্মবিশ্বাসে চির ধরাতে সক্ষম হয়েছে ইরান। এবং ইরানের এই প্রতিরোধ অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যেও তাদের আত্মমর্যাদাবোধ হয়তো জাগিয়ে তুলবে এবং তারা তাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার ব্যাপারে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের ব্যাপারে তারা সচেষ্ট হবেন বলে আমার কাছে মনে হয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টির ব্যাপারে এই যুদ্ধ একটা বড় নতুন একটা ইতিহাসের বাক পরিবর্তন বলে আমি মনে করি। নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। আপনার কাছে আরেকটু ছোট্ট করে জানতে চাই, সেটি হলো যে ইরানের যে সামরিক শক্তি এবারে আমরা দেখলাম অ্যাকচুয়ালি এই যে আমেরিকা বলি বা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা। সামগ্রিকভাবে আপনি ইরানের এই সামরিক শক্তিটাকে আসলে কিভাবে দেখেন? যে এর আগে সারা পৃথিবীর মানুষ কিন্তু এভাবে করে ইরানকে চিন্তা করে নাই। আমরা এবারের যুদ্ধে আসলে ইরানের যে সক্ষমতাটা দেখলাম, সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আ একই সাথে তেল সমৃদ্ধ অন্যান্য দেশ তাদের তেলের টাকা দিয়ে সেখানে বিনোদন কেন্দ্র করেছে। ফুর্তি এবং বিলাসের মধ্যে তারা গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে যখন প্রতিরক্ষার প্রশ্ন এসেছে, দেখা গেছে যে তাদের নিজস্ব বলে আর কিছু নেই। ব্যতিক্রম ছিল ইরান, যে তারা তাদের বিজ্ঞান, প্রযুক্তির উৎকর্ষ সাধন করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়েছে দীর্ঘকাল ধরে। সকল স্তরে তারা আত্মরক্ষার প্রস্তুতি নিয়েছে। তাদের বিজ্ঞান, প্রযুক্তি, সমরাস্ত্র সেগুলোকে আধুনিকায়ন করেছে। প্রচলিত, অপ্রচলিত সমরাস্ত্র দিয়ে নিজেদেরকে সজ্জিত করেছে এবং তারা জানে যে তাদের লিমিটেশনসটা কোথায়। তারা যেহেতু তাদের সেই বিমান আক্রমণের সেই ধারটা নাই, সে কারণে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের মিসাইল প্রযুক্তিকে যে উন্নত করেছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে জাতিকে ইউনাইটেড করেছে। বিদেশি শক্তিগুলো মার্কিনীরা চেয়েছিল তারা অনেক চেষ্টা জনগণের করেছে। মধ্যে ডিভাইডেশন তৈরি করে তাদের শাসক পরিবর্তন করা, যাতে করে সেখানে ইসরায়েল এসে তারা আসন গাড়তে পারে। কিন্তু দেখা গেল যখন রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, গোটা জাতি কিন্তু এক হয়ে গেছে এবং তারা প্রতিরোধ গড়ে তুলেছে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য এর চেয়ে বড় উপাদান আর কিছু হয় না। এক জাতি, এক বিশ্বাস, এক আবেগ নিয়ে যখন দাঁড়ায় এবং পাশাপাশি তারা যখন তাদের সমরাস্ত্র, প্রযুক্তি, প্রতিরক্ষা প্রস্তুতি
এবং বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষের ব্যাপারে তারা সমান তালে নজর দিয়েছে। এটা দুনিয়ার সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বিশ্বের সমর ইতিহাসে ইরানের এই প্রতিরোধ একটা নতুন চ্যাপ্টার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যে সবচাইতে বড় সুপার পাওয়ারের বিরুদ্ধে যে একেবারে সকল অবরোধের মধ্যে থেকে, সকল প্রতিবন্ধকতার মধ্য থেকেও যে প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়া যায় এবং সফল প্রতিরোধ গড়ে তোলা যায়, এটা তারা দেখিয়েছেন। এটা নিঃসন্দেহে তারা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।